হ্যালো ভিউয়ার্স, আজকে আবারও আমরা সরলরেখার কিছু ম্যাথমেটিক্স বা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আবারও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনাদের ধৈর্য ধরে দেখার আমন্ত্রণ রইল। তো আজকে যে ম্যাথগুলো আলোচনা করব তার মধ্যে প্রথম যে ম্যাথটা বলতে যে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার মধ্যবর্তী খণ্ডিতাংশ 1,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা জানি এখানে বলতে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো তার মধ্যবর্তী খণ্ডিতাংশ এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা জানি উভয়কে কর্তনকারী কোন সরলরেখার সমীকরণ, যেহেতু 1 এবং 5 দুটাই পজিটিভ স্থানাঙ্ক বিন্দু, তাহলে অবশ্যই এই কোঅর্ডিনেটে এই সরলরেখাটা আমাদের অবস্থিত। তাহলে এটা যদি এ ধরি, এটা ধরি আমরা বি, তাহলে এটা যদি অরিজিন বিন্দু হয়, মূল বিন্দু, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরতে পারি, ধরে নিলাম এ 0, আর এই বিন্দুর স্থানাঙ্ক 0 বি। কারণ x অক্ষের উপর যে কোনো বিন্দুতে o এর মান 0, এই জন্য এটা 0, আর x এর মান ধরে নিলাম a, এবং y অক্ষের উপর যে কোনো বিন্দুতে x এর মান 0, এই জন্য x এর জায়গায় 0, y এর জায়গায় b। তাহলে সরলরেখার সমীকরণ বের করতে হবে, এবি রেখার সরলরেখার সমীকরণ বের করতে হবে। আর বলছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার মধ্যবর্তী খণ্ডিতাংশ 1,5 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এবি সরলরেখাটাকে 1,5 বিন্দুটা সমদ্বিখণ্ডিত করে। তাহলে বোঝা যাচ্ছে 1,5 বিন্দুটা ধরে নিলাম, তাহলে এই জায়গায় যেহেতু সমদ্বিখণ্ডিত করে, তাহলে এইটা হচ্ছে 1,5 বিন্দু। তার মানে এই বিন্দুটাই হবে এবি এর মধ্যবিন্দু। তো আমরা জানি উভয় অক্ষকে কর্তনকারী কোন সরলরেখার সমীকরণ আমরা এর আগে পড়ছিলাম। তো উভয় অক্ষকে কর্তনকারী সরলরেখার সমীকরণ উভয় অক্ষকে কর্তনকারী সরল রেখার সমীকরণ, এটা হবে x ভাগ a প্লাস y ভাগ b। x অক্ষকে a অংশ কর্তন করে, y অক্ষকে b অংশ কর্তন করে, ইকুয়াল 1। এটা সমীকরণ। তো এটাই বের করতে হবে। এটাই সাধারণত আমাদের এবি সরলরেখার সমীকরণ, কারণ এবি সরলরেখাটা x অক্ষকে a বিন্দুতে এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, এই জন্য আমরা একে বলি উভয় অক্ষকে কর্তনকারী সরলরেখা। এখন আমরা এই 1 বিন্দুটা, তাহলে এটা এই বিন্দু এবং এই বিন্দু এর 1,5 বিন্দুটা অন্তর্বিভক্ত বিন্দু। তো অন্তর্বিভক্ত বিন্দু এবং এটা বলছে যে মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র আমরা জানি, যদি আমরা মধ্যবিন্দু এটাকে যদি আমরা ধরি x y, তাহলে মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র কি? x ইকুয়াল x1 যোগ x2 ভাগ 2। তো x1 ধরে নিলাম a প্লাস x2 ধরে নিলাম 0 ভাগ 2। তো x এর মান কত দেওয়া আছে? 1। তাহলে 1 তাহলে যদি আড়াআড়ি গুণ করি, আচ্ছা আগে লিখি a ভাগ 2, অর্থাৎ যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে এর মান পেয়ে গেলাম আমরা 2। আবার যদি আমরা মধ্যবিন্দু y এর বের করি, তাহলে কত? y1 যোগ y2 ভাগ 2। y এর মান কত? 5। এই 2টা যদি এইদিকে নিয়ে আসি তাহলে গুণ, এখানে y1 বলতে এখানে 0 প্লাস y2 বলতে b, অতএব b এর মান কত বের হলো? 10। তাহলে a এর মান 2, b এর মান 10। তাহলে a এবং b এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, তাহলে a আর b এর মান যদি 1 নং সমীকরণে আমরা বসাই, তাহলে কি হবে? x ভাগ 2 প্লাস y ভাগ 10
ইকুয়াল 1, লসাগু কত 10, তাহলে এখানে থাকে কত 2 দিয়ে 10 কে ভাগ করলে 5, তাহলে 5x প্লাস এখানে y ইকুয়াল 1, তাহলে অতএব আমাদের সরলরেখার সমীকরণ বের হচ্ছে কি 5x প্লাস y মাইনাস 10 ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ। তো আশা করি বোঝা গেছে। এখন আমরা পরবর্তী যে অপর একটা ম্যাথ দেখতেছি, সে ম্যাথটা বলতেছে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ গঠন করে এবং ওই সরলরেখার উপর মূল বিন্দু থেকে লম্ব এক চক্রের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা যদি এটা চিত্রের সাহায্যে প্রকাশ করি, তো বলতে এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা এটা বলতে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 8 বর্গ একক, তার মানে এটা একটা ত্রিভুজ হয়ে গেছে, ও এ বি একটা ত্রিভুজ গঠন করতে, যার ক্ষেত্রফল হচ্ছে 8 বর্গ একক। এই ক্ষেত্রফলটা 8 বর্গ একক, এর ক্ষেত্রফলটা হচ্ছে আপনার 8 বর্গ একক এবং মূল বিন্দু থেকে উক্ত সরলরেখার উপর, এই যে মূল বিন্দু থেকে এই সরলরেখার উপর যে লম্ব আমরা জানি পি, সেটা এক চক্রের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে যেহেতু এটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এইখান থেকে এর দৈর্ঘ্য যতটুকু এ আমরা জানি এটা বি, আর এটা যেহেতু 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমরা সহজেই বলতে পারবো এ ইকুয়াল বি ইকুয়াল যে মান আসে। তাহলে এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলতে এই এবি সরলরেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে 8 বর্গ একক ক্ষেত্রফল গঠন করে এবং মূল বিন্দু থেকে উক্ত সরলরেখার উপর পি যদি একটা লম্ব দূরত্ব বা লম্ব হয়, সেই লম্বটা এক্স অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এরকম আমরা সরলরেখার সমীকরণ জানি, আমরা জানি যে যদি কোন একটা সরলরেখা মানে উভয় অক্ষকে কর্তন করে এবং উক্ত সরলরেখার উপর মূল বিন্দু থেকে একটা যে কোনো লম্ব যদি হয় এবং ওই লম্বের সঙ্গে যদি এক্স অক্ষের সাথে ওই লম্ব যদি এক্স অক্ষের সঙ্গে একটা কোণ উৎপন্ন করে, তাহলে উক্ত সরলরেখার সমীকরণ জানি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। এটা আমরা সরলরেখার সমীকরণের সূত্র জানি। এখন x ইন্টু কজ আলফা, কজ কত 45 ডিগ্রি, কজ 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি ইকুয়াল পি। তাহলে x 45 ডিগ্রির মান কত, x ইন্টু 1/√2 প্লাস y ইন্টু সাইন 45 ডিগ্রির মান 1/√2 ইকুয়াল পি। তাহলে আমাদের আসতেছে x/√2 প্লাস y/√2 ইকুয়াল পি। এখন আমরা জানি x/√2p প্লাস y/√2p ইকুয়াল 1। এই পিটা যদি আমরা এখানে ভাগ অবস্থায় রাখি, তাহলে এখানে 1। তাহলে আমাদের উভয় অক্ষকে কর্তনকারী সরলরেখার সমীকরণ আমরা এটা জানি যে x/a প্লাস y/b ইকুয়াল 1। জাস্ট এই সরলরেখার সমীকরণের ফরম্যাটে আমরা এই সরলরেখাটা নিয়ে আসলাম। তাহলে এই অংশটুকু আমরা জানি কি, এই অংশটুকু আমরা বলতে পারবো এটা a এর মান, এটা b এর মান। তো আমরা দেখতেছি দুটা সেম, আর দুটা সেম থাকার একটাই অর্থ আমি বললাম এটা যদি 45 ডিগ্রি, কোনটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে a আর b এর মান সেম হবে। তাহলে আমরা এটাই দেখলাম। এখন তার মানে আমাদের কি p এর মান দরকার, যদি সরলরেখার সমীকরণ বের করতে চাই তাহলে p এর মান দরকার। এখন p এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের
একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে আমরা জানি ত্রিভুজ ও এ বি একটা ত্রিভুজ, তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল 8। তা ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ গুণন ভূমি ধরলাম ও এ, উচ্চতা ও বি ইকুয়াল 8। এখন ও ও এ বলতে কি এ গুণন ও এ বি বি বলতে বি ইকুয়াল এই টু যদি এদিকে যায় 8 দুগুণ 16। এখন আমরা বলছি এ বি সমান √2 পি। এই যে এইখানে দেখতেছি এর মানও √2 পি, বির মানও √2 পি। এই সমীকরণ এই সমীকরণের সঙ্গে যদি আমরা এই সমীকরণটা কম্পেয়ার করি, তাহলে এক্স ভাগ এ এর জায়গায় √2 পি এবং ওয়াই ভাগ বি বির জায়গায় √2 পি, তাহলে এ আর বি এর মান সেম আসতেছে √2 পি। এজন্য আমরা এ বি ইকুয়াল √2 পি ধরতে পারি। তাহলে এর মান √2 পি গুণন বির মানও √2 পি ইকুয়াল 16। তাহলে √2 2, এখানে পি স্কয়ার ইকুয়াল 16। তাহলে পি স্কয়ার সমান 16 কে 2 দিয়ে ভাগ করলে 8। তাহলে পি ইকুয়াল কি হয় 8। এটা আসছে 2√2। এটা আমরা পাইতেছি 8 কে যদি করি 8 কে যদি আমরা করি তাহলে কত 4 গুণন 2 4 দুগুণ 8, 4 কে বাইরে করে নিয়ে আসলে এটা এভাবে। তাহলে পি এর মান 2√2। এখন তাহলে আমরা এই সমীকরণে বসাই দেই পি এর মান। যদি পি এর মান এই সমীকরণে বসাই দেই, এইটা ধরলাম 1 নং সমীকরণ। তো 1 নং সমীকরণে যদি পি এর মান বসাই দেই তাহলে কি হবে x ভাগ √2 ইন্টু পি এর মান হচ্ছে 2√2 প্লাস ওয়াই ভাগ √2 2√2 ইকুয়াল 1। এখন √2 2 আর 2 তাহলে 4, তাহলে থাকতেছে x ভাগ 4 প্লাস এইখানেও y ভাগ 4 ইকুয়াল 1। যদি 4 লসাগু যায় তাহলে থাকতেছে x প্লাস y ইকুয়াল 4। এটা হচ্ছে উক্ত সরলরেখার সমীকরণ। তাহলে আমরা দেখলাম একটা বলতে একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা ওই সরলরেখাটা অক্ষদ্বয়ের সঙ্গে 8 বর্গ একক ক্ষেত্রফল তৈরি করে এবং মূল বিন্দু থেকে উক্ত সরলরেখার উপর লম্ব যদি এক চক্রের সঙ্গে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে তার সমীকরণ আমরা এর আগে এটা পড়ছিলাম। এর আগে আমার একটা টিউটোরিয়াল আছে শুধু সূত্র নিয়ে আলোচনা। এই সূত্রটা যদি আপনারা দেখেন তাহলে আশা করি এই ম্যাথটাও অনেক ইজি মনে হবে। তাহলে আমরা যদি এই সূত্রে আমরা ফেলি তাহলে এই আলফা এর মান হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি যদি করি তাহলে আমাদের এই ক্যালকুলেশন গুলো আসে। এই পর্যন্ত চলে আসলাম। এখন আমাদের পি আননোন, পি এর জন্য আমরা সমীকরণটা সম্পন্ন করতে পারতেছি না। তাহলে পি এর মান নির্ণয় করার জন্য আমরা যে ক্ষেত্রফল দেওয়া আছে ত্রিভুজের, এই ক্ষেত্রফলের সূত্র বসাইলাম হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো এটাকে ক্যালকুলেশন করে আমি পি এর মান বের করছি। পি এর মান বের করে যদি আমি এই সমীকরণে বসাই দেই তাহলে আমাদের উল্লেখিত যে সরলরেখার সমীকরণ বের করতে বলতে এটা চলে আসে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী একটা ম্যাথে দেখতে পাচ্ছি বলতে যে দেখাও যে y ইকুয়াল m1x, y ইকুয়াল m2x এবং y ইকুয়াল b এই তিনটা রেখাত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা বের করতে বলতে b স্কয়ার ভাগ 2 ইনটু 1 ভাগ m1 মাইনাস 1 ভাগ m2 বর্গ একক। তাহলে আমরা জানি এটা যদি কোঅর্ডিনেট হয় x এক্সিস ধরলাম, এটা y এক্সিস। এখন বলতে y ইকুয়াল m1x। তো আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল mx। এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তো বলতে y ইকুয়াল m1x ধরলাম, y ইকুয়াল m1x হচ্ছে এটা সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে y ইকুয়াল m1x। তারপর বলতে যে y ইকুয়াল mx m2x, তার মানে এটাও মূল বিন্দুগামী সমীকরণ। তাহলে m1 টা মনে করো
মনে করলাম এম, তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ আবার লিখতে ওয়াই ইকুয়াল এম টু এক্স, তার মানে এটাও মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। তাহলে ধরে নিলাম এটা ওয়াই ইকুয়াল এম টু এক্স, এবং বলতে ওয়াই ইকুয়াল বি, তা ওয়াই ইকুয়াল বি এক্স অক্ষের সমান্তরাল। আমরা এর আগে যে সূত্র আলোচনা করছিলাম ওইখানে দেখছিলাম এক্স ইকুয়াল এ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল এবং ওয়াই ইকুয়াল বি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে যেহেতু এখানে বলছে যে ওয়াই ইকুয়াল বি, তাহলে অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল এটা হচ্ছে ওয়াই ইকুয়াল বি। তাহলে ধরলাম এটা 1 নং সমীকরণ, এটা 2 নং, এটা 1 নং রেখা, 2 নং রেখা, এটা 3 নং রেখা। এই 3 নং রেখা দ্বারা বা 3টা রেখা দ্বারা গঠিত ক্ষেত্রফল, তাহলে কি এই যে এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তাহলে আমাদের এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, এই 3টা রেখা দ্বারা গঠিত ক্ষেত্রফল তাহলে কি এটা হলো ও, এটা ধরলাম, এটা এ ধরলাম, এটা বি। তাহলে 3টা রেখা দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ও এ বি আমরা পেলাম। এখন আমাদের এই বিন্দুগুলোর কোঅর্ডিনেট বা বিন্দুর স্থানাঙ্ক জানা দরকার। এখন আমরা জানি বি বিন্দুর যদি স্থানাঙ্ক আমরা বের করি, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এইখান থেকে এটা হচ্ছে কি বি এর মান, এইখান থেকে এই উচ্চতা হচ্ছে বি এর মান, তাই না? এই যে ওয়াই ইকুয়াল বি, তাহলে বি এর মান, তার মানে এর ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম বি। তাহলে এই বিন্দুর বি এর ওয়াই এর স্থানাঙ্ক বি, তাহলে এক্স এর মান দরকার। তাহলে এই বিন্দুটা কোন কোন রেখা দ্বারা গেছে, ওয়াই ইকুয়াল বি এবং ওয়াই ইকুয়াল এম ওয়ান এক্স। তাহলে এই বিন্দুটা বি বিন্দুটা কোথায় কোথায় দিয়ে গেছে, বি বিন্দুটা গেছে ওয়াই ইকুয়াল এম ওয়ান এক্স আর ওয়াই ইকুয়াল বি, এই রেখা দিয়ে গেছে, আর 3 নং রেখা দিয়ে গেছে। এখন 1 এবং 3 এর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে x এর মান বের করা সম্ভব। তাহলে y এর মান b যদি 1 নং এ বসাই দেই, y এর মান b, এখানে যদি b বসাই দেই তাহলে কি আসতেছে m1x, অর্থাৎ x সমান আমরা কি পাইতেছি b ভাগ m1, তাহলে x এর মান হচ্ছে b ভাগ m1, এটা হচ্ছে b এর স্থানাঙ্ক পেয়ে গেলাম আমরা। এবার a এর স্থানাঙ্ক, তো a এর স্থানাঙ্ক আমরা দেখা যাচ্ছে পেয়ে গেছি, কারণ এইখান থেকে এই উচ্চতা আমরা জানি b, তাহলে আবার y এর মান পেয়ে গেলাম আমরা, কারণ এইখান থেকে এই উচ্চতা যা, এইখান থেকে এই উচ্চতা সেম, তাহলে b এর মান পেয়ে গেলাম। তো অনুরূপ ভাবে এই বিন্দুটা কোন কোন রেখা গেছে, 3 নং রেখা এবং 2 নং রেখা। তাহলে 2 নং রেখা কি y ইকুয়াল m টু x, আর 3 নং রেখা হচ্ছে y ইকুয়াল b। এখন এই 2 এবং 3 সমীকরণ থেকে y এর মান যদি এখানে আমরা বসাই দেই, তাহলে b ইকুয়াল m টু x, অতএব তাহলে আমরা x সমান কি পাবো b ভাগ m2, তাহলে এর স্থানাঙ্ক পাইলাম b ভাগ m2, তাহলে b এর স্থানাঙ্ক। আর এই অরিজিনের স্থানাঙ্ক তো আমরা জানি 0 0, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। তাহলে আমাদের এই ম্যাথটাই, শুধু এই ক্যালকুলেশনটাই যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের সবকিছু ইজি হয়ে যাবে। তো এটা যদি কেউ না বুঝে তাহলে পরবর্তী যে আমরা স্টেপ বা অঙ্ক করব এগুলো যে কারো অনেক কঠিন হয়ে যাবে। তাহলে এই ক্যালকুলেশনটা যদি কেউ বুঝতে পারে তাহলে এই ম্যাথটা আমাদের হয়ে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ক্যালকুলেশনটা। এখন আমরা ম্যাথ সলভ করব। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি হাফ x1 y1 1 x2 y2 1 x3 y3 1, এটা ক্ষেত্রফলের সূত্র জানি। তাহলে হাফ x1 বলতে আমরা 0 ধরবো, তাহলে y1 বলতেও 0 1, আচ্ছা x2 বলতে
x2 বলতে আমরা এটা ধরি, এটা, তাহলে x2 বলতে b ভাগ m2, আর y2 বলতে b ধরলাম, এটা তো 1। আবার আমরা ধরবো x3 বলতে b ভাগ m1 ধরি, m1, আর এটা b, এটা 1। এখন 0 0 1 আমাদের নির্ণায়কের আমরা একটা জিনিস পড়ছিলাম, 0 0 যদি 1 হয় তাহলে শুধু এই 1টার যদি আমরা নির্ণায়ক বের করি তাহলেই আমাদের ম্যাথমেটিক যে টার্মটার সকল কিছু হয়ে যাবে আশা করা যায়। তাহলে কারণ হচ্ছে 0 এর যদি আমরা নির্ণায়ক করি তাহলে সেটা 0ই হবে, এই 0 এর নির্ণায়ক যদি আমরা করি তাহলে 0ই হবে, তাহলে এই 1 এর যদি আমরা নির্ণায়ক করি তাহলে কি হবে, তাহলে তৃতীয় কলাম বাদ প্রথম সারি বাদ, তাহলে থাকতেছে b ভাগ m2 b ভাগ m1 b, এটা থাকে। এখন এটা যদি আমরা আর গুণ করি তাহলে কি আসবে, এখানে হাফ, তো আমরা এখানে যদি আর গুণ করি তাহলে কি আসে, b স্কয়ার ভাগ b স্কয়ার ভাগ m2 মাইনাস b স্কয়ার ভাগ m1, এটা আসে। এখন আমরা যদি একটা মাইনাস কমন নেই, মাইনাস হাফ, বি স্কয়ার উভয় পাশে আছে, তাহলে উভয় পাশে থেকে বি স্কয়ার যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে 1 ভাগ m1 মাইনাস 1 ভাগ m2। তো এই ক্ষেত্রফল, এটা তো একটা ক্ষেত্রফল, তো ত্রিভুজের ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না, এজন্য আমরা এই মাইনাসটা নেগলেক্ট করব। যদি এই মাইনাসটা নেগলেক্ট করি তাহলে আমাদের আসে b স্কয়ার ভাগ 2 1 ভাগ m1 মাইনাস 1 ভাগ m2 বর্গ একক, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমি এটা x2 এর জায়গায় এটা নিয়েছিলাম, তো আমরা তো জানি না যে এটা x2 হবে না এটা x2 হবে, আমরা ধরে নিছি এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু, এটা তৃতীয় বিন্দু। তো আমরা যদি এর আগে ধরে নিতাম এটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু, এটা তৃতীয় বিন্দু, তাহলে এই মাইনাসটা আসতো না। তো আমরা জানি না কোনটা প্রথম বিন্দু, কোনটা দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, আমরা নিজে নিজে ধরে নিছি, এজন্য আমাদের সামনে একটা মাইনাস চলে আসছিল। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল বা কোনো কিছু দূরত্ব এগুলো কখনো নেগেটিভ হতে পারে না, এই জন্য আমরা এই নেগেটিভটাকে যদি আমরা অ্যাভয়েড করি তাহলে আমরা এই ত্রিভুজের যে প্রমাণটা চাইছিল আমরা এটা বের করতে পারি। তো এখন হচ্ছে আমার মূল কথা, এই ম্যাথটার মূল কথা হচ্ছে আপনারা যদি এই ক্যালকুলেশনটা না বুঝে থাকেন তাহলে এই জিনিসটা বারবার দেখার চেষ্টা করবেন। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমাদের যে এই যে ক্যালকুলেশনটা, এই ম্যাথের যে ক্যালকুলেশনটা অনেক ইজি লাগবে। তো আমি এজন্যই বলবো, বারবার বলতেছি যে এই অংশটুকু যে আমাদের যে এই ম্যাথের যে এই অংশটুকু, এটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে এই জিনিসটা খুব ইজিলি বুঝতে পারবেন। এখানে কিছুই নেই, জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে ফেললেই আমাদের এই প্রুফটা বা এই প্রমাণটা চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।